একটু মনোযোগ দাও, শুধু পড়াগুলো বুঝে নিলেই হবে। আমরা গতদিন পড়েছিলাম পরমাণুর আকার এবং ব্যাসার্ধর ওপর। সেখানে মূল বিষয়টা কি ছিল? যে পরমাণুর আকার বা ব্যাসার্ধ একটি পর্যাবৃত্ত ধর্ম। একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাওয়ার ফলে পরমাণুর আকার ছোট হয়েছে। এর মূল কারণটা কি ছিল? যে চারদিকে যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আছে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তোমাদের ফোনটাকে একটু মিউট করে নাও, পরে কথা বলার সময় আনমিউট করে নিন। স্যার আপনার কথাগুলো বাড়ি যাচ্ছে, বোঝা যাচ্ছে না না, ওই যে না স্যার। তোমরা সবাই মিউট করে নাও। আচ্ছা, এবং এখন দেখো, এখন কথা স্পষ্ট শোনা যাবে। তো একই গ্রুপের যখন নিচের দিকে যাওয়া যায় তখন কিন্তু পরমাণুর আকার বড় হয়। এর কারণ হলো একটি করে যখন স্তর বাড়বে ইলেকট্রনের নিচের দিকে গেলে তখন পরমাণুর আকারটা বড় হয়। এর অর্থ হচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ছোট হবে, উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বড় হবে। এই বিষয়টি আমরা পড়েছিলাম পরমাণুর আকার কেন্দ্রিক। তো আজকে আমাদের নতুন যে পড়াটি হতে যাচ্ছে সেটি হলো আয়নীকরণ শক্তি। তো আমাদের প্রথমে জানতে হবে আয়নীকরণ শক্তিটা কাকে বলে। আয়নীকরণ শক্তি হলো কোনো পদার্থ যদি গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে সেই গ্যাসীয় অবস্থায় 1 মোল পরিমাণ ইলেকট্রনকে অপসারণ করতে সেখানে শক্তি প্রয়োজন হয়। সেখানে যে শক্তি প্রয়োজন হয় সেটি হলো আয়নীকরণ শক্তি। আবারও বলতেছি, গ্যাসীয় অবস্থায় 1 মোল পরিমাণ কোনো ইলেকট্রনকে কোনো পরমাণু হতে অপসারণ করা। একেবারে যদি এই শব্দগুলোর বাহিরে গিয়ে যদি একবার খুব সহজ কথা বলা হয়, যে কোনো পরমাণু যে ইলেকট্রন ত্যাগ করবে তার জন্য কিছু শক্তির প্রয়োজন হয়। এই শক্তিটাই হলো আয়নীকরণ শক্তি। আমরা কম্পেয়ার করার জন্য এই জায়গাতে একটা লাইনের দিকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করব। এটা হলো গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে সেই মৌলগুলোতে দেখো এই ধাতুগুলো আছে। প্রথম যে ধাতুটা আছে তার নাম হলো লিথিয়াম, তারপরের ধাতুর নাম আছে সোডিয়াম, তারপরেরটার নাম আছে পটাশিয়াম, তারপরে আছে রুবিডিয়াম। এখন প্রশ্ন হলো যে ইলেকট্রন ত্যাগ করার সময় রুবিডিয়ামের শক্তি অনেক কম লাগতেছে, তার চেয়ে একটু বেশি শক্তি লাগতেছে হলো তোমার পটাশিয়ামের, তার চেয়ে আরেকটু বেশি শক্তি লাগতেছে সোডিয়ামের। তার মানে শক্তি যার সবচেয়ে কম লাগতেছে আয়নীকরণ শক্তিটা ওটা সবচেয়ে কম হবে। তা আয়নীকরণ শক্তির সাথে তাহলে এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এর সম্পর্ক কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমাদের এই পড়াটা ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতে পারছো যে আমরা এখন বর্তমানে পড়তে যাচ্ছি? আচ্ছা, ঠিক আছে। তো এখন এই আয়নীকরণ শক্তির সাথে এই পরমাণুর ব্যাসার্ধের কি সম্পর্ক আছে, আমি একটা লাইন তোমাদের আবার একটু মার্ক করে দিচ্ছি। এই যে লেখা আছে যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, আর ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে। এই লাইনটার আমরা মানে বুঝবো। আমি জাস্ট বোর্ড শেয়ার করে দুটো উদাহরণ দিচ্ছি, বেশি উদাহরণ লাগবে না। তো এই উদাহরণটা হলো, এই যে দেখো সোডিয়ামের নিচে আছে হলো পটাশিয়াম। তোমরা যদি পর্যায় সারণীর তালিকাটা তোমাদের বই থেকে বের করো তাহলে দেখতে পাবা সোডিয়াম হলো 11 নম্বর, পটাশিয়াম হলো 19 নম্বর। আর সোডিয়ামের পরে আছে হলো ম্যাগনেসিয়াম,
তারপরে আছে হলো অ্যালুমিনিয়াম। আমি এই পর্যন্তই রাখবো। এই সিস্টেম আমাদেরকে বলতিছে যে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ছোট হয়, আয়নীকরণ শক্তির মান বাড়ে। আয়নীকরণ শক্তির মান বাড়ে এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে সোডিয়াম যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন ত্যাগ করতে আরো বেশি একটু শক্তির প্রয়োজন হবে। এর শক্তিটা আরো বেশি লাগবে। এ সহজে ত্যাগ করবে না। অন্যদিকে তোমার অ্যালুমিনিয়ামের শক্তি আরো বেশি লাগবে। তাহলে আমরা এই তিনজনকে যদি একসাথে প্রতিযোগিতা দেই যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করো, ম্যাগনেসিয়াম ত্যাগ করো, অ্যালুমিনিয়াম ত্যাগ করো, তাহলে এর মধ্যে সবচেয়ে আগে ত্যাগ করবে হলো সোডিয়াম, তারপরে ত্যাগ করবে ম্যাগনেসিয়াম, তারপরে ত্যাগ করবে অ্যালুমিনিয়াম। প্রশ্ন হলো কেন এটি হবে? সোডিয়াম কেন আগে ত্যাগ করবে, ম্যাগনেসিয়াম কেন পরে ত্যাগ করবে? এর একটা কারণ আছে, সেই কারণটি আমি একটু ছবি এঁকে দেখাচ্ছি। সোডিয়ামের যদি আমি একটা ছবি আঁকাই, সোডিয়ামের এটা প্রথম ইলেকট্রনের স্তর, এর মাঝখানে আমি তোমার হলো নিউক্লিয়াস এঁকে দিলাম, যেটা হলো নিউক্লিয়াস। তারপরে তোমার হলো 2 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ। তারপরে যথারীতি এটা হলো বহিস্থ কক্ষপথ, মানে 3 নম্বরটা। এটা সোডিয়াম এবং এটা সবগুলোরই ব্যবহার করা যাবে। তো আমি এখন ইলেকট্রন এঁকে দিচ্ছি যে সোডিয়ামের সর্ববহিস্থ স্তরে একটা মাত্র ইলেকট্রন থাকে, এখানে আছে হলো 8টি আর ভেতরে আছে 2টি, এই সব মিলিয়ে হলো 11টা ইলেকট্রন। তাহলে 11টা কি এখানে প্লাসও 11টা আছে না ভিতরে? যেহেতু পরমাণু হলো তড়িৎ নিরপেক্ষ, সুতরাং বাহিরে আছে 11টা ইলেকট্রন, ভিতরে আছে 11টা প্রোটন। এই ইলেকট্রনটা একটু দূরে থাকাতে কেন্দ্র থেকে এটা দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে। কিন্তু ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ঘটনা হয় উল্টা, এখানে ম্যাগনেসিয়ামে আরো একটা ইলেকট্রন বেড়ে যায়, ফলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা হয় 12, প্রোটন সংখ্যা হয় 12। এখন তোমরা নিজেরা বলো যে আকর্ষণ বল এর সূত্র হলো আকর্ষণ বল চার্জের পরিমাণের গুণফলের সমানুপাতিক। তো সোডিয়ামের ক্ষেত্রে আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে আকর্ষণ বলটাকে ক্যালকুলেট করি, তাহলে 11 গুণন 11, এটার গুণফল সম্ভবত 121 হবে। তারপরে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি এই হিসাবটা করি, তাহলে হিসাবটা হবে হলো 12 গুণন 12, কারণ ম্যাগনেসিয়ামের 12টা ইলেকট্রন আছে, 12টা প্রোটন আছে। তাহলে এই ক্ষেত্রে আকর্ষণ বল হবে হলো তোমার 144। তাহলে 144। এখন তোমরা দেখো যে এই যে ম্যাগনেসিয়ামের বেলায় আকর্ষণ বল বেশি হওয়াতে সে সহজে ইলেকট্রন ত্যাগ করবে না, কিন্তু সোডিয়ামের ভিতরে আকর্ষণ বলের মান মাত্র 121 হওয়াতে সে কিন্তু সহজে ইলেকট্রন ত্যাগ করবে। এই কারণে ম্যাগনেসিয়ামের আগে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করবে। ঠিক অনুরূপভাবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তার বহিস্থ শেলে আছে 13টি ইলেকট্রন, তার ভেতরে আছে 13টি প্রোটন, তার ক্ষেত্রে শক্তির মান হবে হলো আকর্ষণ শক্তি হবে 169, 13 গুণ করে দেখো, তার মানে এর শক্তি আরো বেশি। শক্তি বেশি হওয়াতে সে কিন্তু তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করবে না, সে ছাড়তে চাবে না। এই কারণের জন্য আমরা বলি পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যাওয়া হলে ইলেকট্রন ত্যাগ করার যে প্রবণতা এটি কমে যায়, ত্যাগ করতে সহজে চায় না। এটিকে ত্যাগ করাতে গেলে বেশি শক্তি প্রয়োগ করতে হয়, এটাই হলো আয়নীকরণ শক্তি তখন বেড়ে যায়। আমার এই কথাগুলো কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি এতক্ষণ ধরে যে কথা বললাম এর অর্থ হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন ত্যাগ করার জন্য শক্তি লাগে
মাত্র 121 একক। আমি কিন্তু এটি বুঝানোর জন্য বলতেছি 121 একক, মানে সত্যি সত্যি 121 লাগে তা নয় কিন্তু। কিন্তু ম্যাগনেসিয়ামের বেলায় হয়তো লাগে সেখানে 144, অ্যালুমিনিয়ামের বেলায় লাগে 169। এই কারণে সোডিয়ামের শক্তি যেহেতু কম, সেই কারণের জন্য তার ইলেকট্রন ত্যাগ করা সহজ। ম্যাগনেসিয়ামের বেলায় একটু কঠিন, অ্যালুমিনিয়ামের বেলায় আরো একটু কঠিন। আশা করি এই লাইনটার মানে সম্পূর্ণরূপেই তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব নিচের দিকে। এই যে নিচের দিকে যে ঘটনাটা আছে, যে সোডিয়ামের চেয়ে পটাশিয়াম কেন দ্রুত ইলেকট্রন ত্যাগ করে, এর একটা কারণ আছে। এই কারণটা তোমরা নিজেরা দেখলেই, একটা ছবি দেখলেই বুঝতে পারবা। আমরা যদি দুইটা ছবিকে কম্পেয়ার করি, এখানে এখানে এটা ধরো সোডিয়ামকে আঁকাচ্ছি, তার পাশে আঁকাচ্ছি হলো পটাশিয়ামকে, এখানে আঁকাবো পটাশিয়ামকে। এখন তোমরা তো নিশ্চয়ই জানো যে সোডিয়ামের ইলেকট্রনের স্তর হলো 3টা। কয়টা স্তর? ইলেকট্রনের স্তর হলো 3টা, কারণ এর পর্যায় সংখ্যা 3, ভালো করে দেখো তাই আছে। কিন্তু পটাশিয়ামের ইলেকট্রনের স্তর কয়টা হবে? পটাশিয়ামের ইলেকট্রনের স্তর হবে 4টা, কারণ এরা 4 নম্বর পর্যায়ে অবস্থান করে। দেখো ভালো করে, ঠিক বলেছি কি? পটাশিয়ামের 19 আমি একটু একটু লিখে দেখাই। সোডিয়ামের ইলেকট্রন স্তর 3টা, এটা কনফিউশন মনের মধ্যে রাখা যাবে না। 2, 8 আর হলো 1, এটা কি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস না? হ্যাঁ আচ্ছা, আর তোমার পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 8, 1। তোমরা এগুলো যোগ করে দেখো, সব মিলিয়ে 19টা হবে। এটা হলো 19 আর এটা হলো 11। এখন তোমরা একটা চিন্তা করো, একটা সাধারণ ব্রেনে, খুব জটিল কোনো কিছু ভাবা লাগবে না। মাঝখানে আছে প্লাস, এটা 19টে প্লাস আছে মাঝখানে, এটার আছে 11টা প্লাস আছে মাঝখানে, এর মাইনাস আছে এই জায়গায়, এর মাইনাস আছে এই জায়গায়। সর্ববহিস্থ স্তরের মাইনাস মানে ইলেকট্রনটা এই প্রোটন থেকে কে বেশি দূরে অবস্থিত? সোডিয়াম, এই পটাশিয়ামেরটা না সোডিয়ামেরটা? কোনটার বেশি দূরে অবস্থিত? ছবি দেখে বলো। মানে এই কেন্দ্রের প্রোটন থেকে বাহিরের যে ইলেকট্রন, এই যেটা হলো ইলেকট্রন, আমি ই দিয়ে লিখে দিচ্ছি, এটা ইলেকট্রন। এই ইলেকট্রনটা কার বেশি দূরে অবস্থিত? সোডিয়ামের না পটাশিয়ামের? সবাই বুঝতেছে? পটাশিয়ামের। তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বেশি দূরে অবস্থিত, এর অর্থ কি? এই ইলেকট্রনের ওপর এই প্রোটনের আকর্ষণ বল কম। কারণ দূরে থাকলে আকর্ষণ বেশি হয় না কাছে আসলে আকর্ষণ বেশি হয়, বলো তো? কাছে আসলে। তাহলে সোডিয়ামের এই ইলেকট্রন সহজে সোডিয়াম ছাড়তে চায় না, কারণ সোডিয়ামের ইলেকট্রন কাছে আছে। এই ইলেকট্রনটা, সোডিয়ামের এই ইলেকট্রন কাছে আছে বিধায় সে সহজে ছাড়তে চায় না, কিন্তু পটাশিয়ামের ইলেকট্রন দূরে আছে বিধায় এ সহজে ছেড়ে দেয়। তাহলে এখন এই দুইজনকে যদি আমন্ত্রণ দেওয়া হয় যে তোমার ইলেকট্রন, সোডিয়ামকেও বলা হলো ইলেকট্রন ত্যাগ করো, পটাশিয়ামকেও বলা হলো ইলেকট্রন ত্যাগ করো, তাহলে কে আগে ত্যাগ করবে? সোডিয়াম করবে না পটাশিয়াম করবে? পটাশিয়াম করবে, কারণ কারণ পটাশিয়ামের ইলেকট্রন কেন্দ্র থেকে দূরে আছে, এই ইলেকট্রনের প্রতি এর মায়া মমতা কম, আকর্ষণ কম, দরদ কম, তাড়াতাড়ি ছেড়ে দেবে। হ্যাঁ তাড়াতাড়ি ছেড়ে দেবে। তার অর্থ কি? দেখো সোডিয়াম আছে উপরে, এই যে গ্রুপ 1 এর সোডিয়াম আছে উপরে, পটাশিয়াম আছে নিচে, তার উপরে আছে লিথিয়াম। তাহলে এই যে আমরা যদি একই শ্রেণীর নিচের দিকে যাই, তাহলে কি নিচের দিকে যত যাব আয়নীকরণ শক্তির মান তত কমে যাবে। আয়নীকরণ শক্তির মান কমবে মানে সে তত দ্রুত ইলেকট্রন ত্যাগ করবে, কারণ যার আয়নীকরণ শক্তি কম,
যার আকর্ষণ শক্তি কম সে তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দেবে। তাহলে পটাশিয়াম আগে ছাড়বে, তারপরে সোডিয়াম ছাড়বে, তারপরে লিথিয়াম ছাড়বে। বিষয়টা কিন্তু এখন ক্লিয়ার। লিথিয়াম স্যার। আচ্ছা, হ্যাঁ তাহলে স্যার। আমি তোমাদের ওই বইয়ের ওই লাইনটাতে আবার একটু নিয়ে যাই। তোমরা একটু সবাই লক্ষ্য করো যে এখানে এইটাই কিন্তু লেখা আছে যে মৌলের পারমাণবিক, এই যে লেখা আছে একই পর্যায়ের যত বামের দিকে যাবা পারমাণবিক ব্যাসার্ধ, তারপরে ডান দিকের মৌলগুলো পারমাণবিক ব্যাসার্ধ কম হবে, পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়বে, আর ব্যাসার্ধ যদি বাড়ে আয়নীকরণ শক্তির মান কমবে। এই যে এই অংশটুকুর উদাহরণ হলো, আমি এটা লিখে দিচ্ছি এই জায়গাতেই। এটা হলো এই যে লেখা আছে পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে। এটা হলো ওই যে সোডিয়ামের ওই উদাহরণটা, যে এটা সোডিয়াম, তারপরে হলো পটাশিয়াম। এই উদাহরণ হলো এই লাইনের জন্য প্রযোজ্য। আর এই যে লেখা আছে ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, এটা হলো ওই যে ওই উদাহরণ যেটা হলো সোডিয়ামের জন্য দিয়েছিলাম সোডিয়াম, তারপরে দিয়েছিলাম কি ম্যাগনেসিয়াম, মনে পড়ে কি? তারপরে হ্যাঁ দিয়েছিলাম স্যার। হ্যাঁ অ্যালুমিনিয়াম। স্যার। হ্যাঁ, এই লাইনের জন্য এই উদাহরণ। আর এই যে এখন গোল করে দিচ্ছি দেখো, এই লাইন কোণার জন্য তোমার এই যে নিচের এই উদাহরণটা, এই সোডিয়াম পটাশিয়াম এই উদাহরণটা। আশা করি তোমরা বুঝতে পারছো এটি। হ্যাঁ স্যার। এই যে প্রথম লাইনের জন্য এই উদাহরণ, এই যে দেখো আমি টান দিয়ে দিচ্ছি এই উদাহরণ। আর দ্বিতীয় লাইনটার জন্য এই যে এটা দ্বিতীয় লাইন, এই দ্বিতীয় লাইনের জন্য এই উদাহরণ। তোমাদের এটাই পড়া থাকবে, এটা খুব ভালোভাবে পড়বা, কারণ এটা যদি তুমি খুব ভালো করে পড়ো এবং বুঝে পড়ো তাহলে এখানে এই জাতীয় অংশ থেকে মানে সৃজনশীল কমন হওয়া খুবই সহজ, খুবই সহজ। এটি বুঝে পড়ার জিনিস, এটিগুলো মুখস্থ করলে কিন্তু থাকবে না। তো আশা করি এটি তোমাদের ইনশাল্লাহ ক্লিয়ার হবে।